এদিকে ঢাকায় শেখ হাসিনার বাসভবন প্রস্তুত, দিনক্ষণ চূড়ান্ত। 15ই আগস্ট ঘটনা ঘটিয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ। তারেক রহমানের সামনে মাত্র একটা পথ খোলা। শেখ হাসিনা যে ফেরছেন, ফেরার যে প্রচেষ্টা শুরু হয়ে গেছে, এমনকি ঢাকায় শেখ হাসিনা কোথায় থাকবেন নাকি ঢাকার বাইরে কোনো স্থানে তিনি থাকবেন, সেগুলোও ইতিমধ্যে যাচাই বাছাই কিন্তু শুরু হয়ে গেছে। আগামী সপ্তাহের তারেক রহমানের এই দিল্লি সফরই হবে বাংলাদেশ ভারত নতুন রাজনৈতিক সম্পর্কের প্রথম এবং সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। তারেক তথা বিএনপি কোন রকম বাইসা থাকার জন্য এখন সামনে তাদের একটা রাস্তাই খোলা। আওয়ামী লীগ সভানেত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইয়া এবং তাকে সসম্মানে প্রত্যাবর্তনের বিষয় বলার পরে তিনি সেটা কতটা গ্রহণ করবেন কি করবেন না জানি না, কিন্তু অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ এখন আলোর দিশারি ছিল একমাত্র জননেত্রী শেখ হাসিনা। ভেতরে ভেতরে রাজনীতিতে বোধহয় কোনো তোলপাড় চলছে। ঠিক সেই মুহূর্তে এনডিটিভি নিশ্চিত করছে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে, এবং ঢাকা দিল্লিতে সেই প্রস্তুতিও শুরু হয়েছে। আজকের এই দিনে মুজিব তোমায় পড়ে মনে, আজকের এই দিনে মুজিব তোমায় পড়ে মনে, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায় মুজিব তোমায়। তারেক তথা বিএনপি কোন রকম বাইসা থাকার জন্য এখন সামনে তাদের একটা রাস্তাই খোলা, স্বাধীনতার সকল পক্ষের দলকে একত্রিত করা। আওয়ামী লীগের সাথে তারা মিশতে পারবে কিনা আমি জানি না। আওয়ামী লীগ সভানেত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইয়া এবং তাকে সসম্মানে প্রত্যাবর্তনের বিষয় বলার পরে তিনি সেটা কতটা গ্রহণ করবেন কি করবেন না জানি না, কিন্তু অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ এখন আলোর দিশারির ওসিলা একমাত্র জননেত্রী শেখ হাসিনা। সম্প্রতি জেনেছেন চট্টগ্রামে শিপিং কার্গো তার কাটা কারখানার বিস্ফোরণে 25 জন নিহতের ঘটনা। এটা কারখানার বিস্ফোরণে নাকি আল কায়দা এবং জেএমবির জঙ্গিরা যে বোমা বানাইতেছে সেই বোমা বানানোর বিস্ফোরণের ঘটনায় 25 জন নিহত হয়েছে। আসল ঘটনা তো ধামাচাপার চেষ্টা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জাতিসংঘ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে যে বাংলাদেশে আল কায়দার ঘাঁটি আছে, আর এই আল কায়দা থেকেই কিছুদিন আগে যে ভারতের লাল কেল্লায় আক্রমণ চালানো হয়েছে তারা আল কায়দা জঙ্গি সংগঠন চালাইছে। এর তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জাতিসংঘ থেকে সেই রিপোর্ট পেশ করেছে। তারেক তথা এই বিএনপি যদি এখন তাদের কোন রকম বাইসা থাকা বলতে আগামীতে যে সংসদ নির্বাচন মধ্যবর্তী সেই নির্বাচনে দেশের জনগণ যদি তারেক রহমানকে পছন্দ করে, তাকে যদি সরকার গঠনের মতো ভোট দেয় তাহলে পারবে, আর তা হলে বিরোধী দল। এর বাইরে অন্য কোনো অপশন নাই। তারেক যদি এর বাইরে অন্য কোনো অপশনের দিকে যায়, ক্ষমতা যদি আঁকড়ে ধরতে যায়, তাহলে প্রচুর রক্তপাত ঘটবে। যে রক্তপাত আওয়ামী লীগ সভানেত্রী এতদিন ধরে চায় নাই। আওয়ামী লীগ সভানেত্রী চাইলে অনেক আগে গৃহযুদ্ধ বাইরে যাইত, প্রচুর পরিমাণে হতাহতের ঘটনা ঘটতো, এইটা দেশের জনগণ হারে হারে আপনারা বিশ্বাস করেন। কিন্তু গত 2টা বছর ধরে আওয়ামী লীগ সর্বাত্মক নির্যাতন, হত্যাযজ্ঞ, জেল জুলুম সবকিছু সহ্য করেও তারা কূটনৈতিক ভাবে শান্তিপূর্ণ ভাবে আলোচনার মাধ্যমে তারা রাষ্ট্র গঠনের জন্য বা রাজনীতি করার জন্য সেই অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছিল। কিন্তু এই বিএনপি তথা এই তারেক তারা যদি সেই দিকে না যায়, শান্তিপূর্ণ দিকে যদি অশান্তির দিকে যায়, কিছু আর করার নাই। এখন তারেককে সিদ্ধান্ত নিতে হবে। সে প্রচুর পরিমাণে হতাহত চায়, রক্তের হোলি চায়, যদিও ওর রক্তের নেশা আজকে থেকে না, অনেক আগে থেকেই। কিন্তু সে যেদিকেই যাক না কেন, ও যদি বিকল্প অন্য কোনো দিকে যায় তাহলে প্রচুর পরিমাণে হতাহত এবং রক্তের হোলি হবে, কিন্তু ক্ষমতায় থাকতে সে পারবে না, এইটা চিরন্তন সত্য। কিন্তু কোন রকম বাইসা থাকতে হইলে স্বাধীনতার পক্ষের সকল দলকে একত্রিত করা ছাড়া তার সামনে বিকল্প অন্য আর কোনো পথ নাই। যে কোনো ভাবেই হোক না কেন আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোন ভাবে হবে। ওই যে মনে আছে অনেক আগে একটা কথা বলেছিলাম, তারেকের বাঁচার সর্বশেষ সম্বলই হবে শেখেরই বেটি। যদি সে তাকে ক্ষমা করে, সন্তানের মতো এসে মা কইলে আর দয়ার শরীর ক্ষমা করেও দিতে পারেন, কে জানি, কিন্তু ওইটা একান্ত ওই ব্যাপার। কিন্তু এর বাইরে অন্য কোনো আর কোনো পথ ভাই খোলা নাই। অন্য কোনো ওয়েতে যাওয়া মানে এখন সামনে ভয়াবহ একটা বিপর্যয় আসতেছে বাংলাদেশের জনগণের উপরে। খাদ্য, গ্যাস, তেল, বাজার মূল্য সবকিছু যখন অভাব, এমন সময় আবার মাথার উপরে করার সন্ত্রাস এবং জঙ্গিবাদ 1 থেকে 6 সাল যেমনটা ছিল ঠিক তদ্রুপ। শেখ হাসিনা যে ফেরছেন, ফেরার যে প্রচেষ্টা শুরু হয়ে গেছে, এমনকি ঢাকায় শেখ হাসিনা কোথায় থাকবেন নাকি ঢাকার বাইরে কোনো স্থানে তিনি থাকবেন,
সেগুলোও ইতিমধ্যে যাচাই বাছাই কিন্তু শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে এটাও বলে রাখা ভালো, তিনি গোপালগঞ্জে থাকতে পারেন কিংবা ঢাকার কোনো বাড়িতে থাকতে পারেন, সেগুলো যাচাই বাছাই দেখা শোনা ইতিমধ্যে কিন্তু চলছে, এমন খবরটাও পাওয়া যাচ্ছে। তারেক রহমানের দিল্লি যাওয়ার দিন তারিখও প্রায় নিশ্চিত। বাংলাদেশ ও ভারতের ভূ রাজনীতিতে কি তবে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? ক্ষমতার পালাবদলের পর এই প্রথম নয়াদিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাস ইতিমধ্যে হয়ে গেছে, এখন আমরা নতুনই বলছি। আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে 22 এবং 23 আগস্ট শনি এবং রবিবার কে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা দিবসের ঠিক 1 সপ্তাহ পর এবং বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 2 দিনের মাথায় হতে পারে এই ঐতিহাসিক সফর। বাংলাদেশ এবং ভারতের বিদেশ মন্ত্রক সূত্র এমনটাই বলছে। এদিকে এনডিটিভির একটি বিশেষ প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই 2 দিনের দ্বিপাক্ষিক সফরটি শুধুই এক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ঢাকা ও দিল্লির মধ্যে জমে থাকা বরফ গলানোর এক বিশাল কুল ঘেঁষা কূটনৈতিক পরীক্ষা। কিন্তু কি থাকছে এই সফরে? তিস্তা ও গঙ্গার পানি চুক্তি, সীমান্ত নিরাপত্তা, নাকি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইস্যু? চলুন পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যাক। দর্শকদের মনে থাকার কথা, 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে এক অভূতপূর্ব টানাপোড়েন ও অস্থিরতা তৈরি হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারতের কৌশলগত সমীকরণকে পুরোপুরি বদলে দেয়, যার ফলে দিল্লিকে ঢাকার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পুনরায় সমন্বয় বা রিক্যালিব্রেট করতে বাধ্য হতে হয়। পরবর্তী সময়ে একাধিক ইস্যুতে দুদেশের সম্পর্কে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত যাওয়ার বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। তবে বিএনপির নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ভারতের সাথে সুসম্পর্ক রেখে একসাথে কাজ করতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে সেই বরফ গলার কিছু কূটনৈতিক লক্ষণও দেখা গেছে। গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন। আর ঠিক সম্প্রতি অর্থাৎ 10ই আগস্ট ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীর্ঘ বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে দুদেশের সম্পর্কের মধ্যকার পরিবেশ উন্নত করার উপায় নিয়ে গভীর আলোচনা হয়েছে। মাঝখানে সম্পর্কটা আবার একটু অন্যদিকে যেতে ধরেছিল। খলিলুর রহমান নয়াদিল্লি সফরের পরেও নানা ঘটনা ঘটে গেছে। এখানে পাকিস্তান তুরস্ক সমীকরণ ঘটেছে, চীন সফর ঘটেছে, ইত্যাদি নানা কিছু ঘটেছে। কিন্তু আবারও নতুন করে এই সম্পর্কটা স্বাভাবিক হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সফরের সবচেয়ে সংবেদনশীল বা হট টপিক কোনটি? এক কথায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইস্যু। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন। ইতিমধ্যে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপর পরে ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে তার প্রত্যার্পণের দাবি জানায়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সঠিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই অনুরোধটি পরীক্ষা করে দেখছে। তবে এই বিতর্কের আগুনে নতুন করে ঘি পড়ে এ মাসের শুরুর দিকে, যখন শেখ হাসিনা নয়াদিল্লিতে বসে ভার্চুয়ালি সাংবাদিকদের সাথে কথা বলেন। এতে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। বাংলাদেশের স্পষ্ট বক্তব্য, ভারতীয় মাটিকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া যাবে না। যদিও নয়াদিল্লি অস্বীকার করে বলেছে, এই ইভেন্ট বা সংবাদ সম্মেলন আয়োজনে তাদের কোনো হাত ছিল না। সূত্রের খবর, ভারতীয় হাইকমিশনারের সাথে তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকেও এই প্রত্যাবর্তনের বিষয়টি উঠে এসেছে। এখন দেখার বিষয়, সম্পর্ককে নষ্ট হতে না দিয়ে দুই দেশের সরকার কিভাবে এই জটিল সমস্যার সমাধান খুঁজে বের করে। কূটনৈতিক টেবিলে শুধু শেখ হাসিনা ইস্যু নয়, রয়েছে একগুচ্ছ ব্যবহারিক ও অমীমাংসিত সমস্যা। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মোদী ও তারেক রহমানের এই বহুল প্রতীক্ষিত বৈঠকে আলোচনা হতে যাচ্ছে বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। এর বাইরেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি বন্টন। 1996 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি বছরের অর্থাৎ 2026 সালের ডিসেম্বরে। সেই মেয়াদ পুরানোর ডেডলাইন যত এগিয়ে আসছে, চুক্তি নবায়নের আলোচনা ততই জরুরি হয়ে উঠছে। এছাড়া বাংলাদেশ ভারতের কাছ থেকে অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত একাধিক বিষয়ে অধিকতর সহযোগিতা প্রত্যাশা করছে। অন্যদিকে ভারতের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। ভারতের নিজের নিরাপত্তার স্বার্থে, বিশেষ করে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ ও সুরক্ষার জন্য বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয়। ভারত ও বাংলাদেশের রয়েছে এক বিশাল দীর্ঘ স্থল সীমান্ত এবং সুদৃঢ় অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা। ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের এই উষ্ণতা যদি বাস্তবে রূপ নেয়, তবে তার সুফল খুব দ্রুতই সাধারণ মানুষের জীবনযাত্রায় অনুভূত হবে।
আপনাদের জানিয়ে রাখি, গত ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই নয়াদিল্লি তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিল সপরিবারে। শুধু তাই নয়, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে সেপ্টেম্বরের আগেই অনুষ্ঠিত হতে যাওয়া এই দ্বিপাক্ষিক সফরটি হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার প্রথম মুখোমুখি বৈঠক। স্বভাবতই ঢাকা এবং দিল্লি দুই দেশের কূটনৈতিক মহলই এই বৈঠকের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। আমরা যদি বাস্তবসম্মতভাবে চিন্তা করি, তবে এই 2 দিনের একটি মাত্র সফরে যে বছরের পর বছর জমে থাকা সব জটিল সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা ভাবা ভুল হবে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, পানি বন্টন চুক্তি বা সীমান্ত সমস্যাগুলোর সমাধান হতে দীর্ঘ আলোচনার প্রয়োজন। কিন্তু মোদী ও তারেক রহমানের এই সরাসরি সংলাপ অন্তত একটি রাজনৈতিক পথ বা চ্যানেলের সূচনা করবে, যা ভবিষ্যতে এইসব বিরোধ নিষ্পত্তিতে বড় ভূমিকা রাখবে। এই সফরের মাধ্যমে একদিকে যেমন প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ভারতের শীর্ষ নেতৃত্বের কাছে ঢাকার অবস্থান ও প্রত্যাশা তুলে ধরতে পারবেন, ঠিক তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের নতুন সরকারের কাছে থেকে ভারতের চাওয়া পাওয়ার বিষয়গুলো স্পষ্ট করতে পারবেন। এখানে অনেক বিষয় আছে, কিন্তু অনেক বিষয়ের ফ্রন্ট লাইনের বিষয় হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। এই সফরে, এই দ্বিপাক্ষিক বৈঠকে অন্ততপক্ষে শেখ হাসিনার প্রত্যাবর্তনের রোডম্যাপটা হয়ে যাবে। আর নিকট ডিসেম্বরে গঙ্গা পানি বন্টন, সেটিও অনেকটা সুরাহা হবে, আর অন্যান্য সমাধানগুলো হয়তো আরো কয়েক মাস লাগবে। শেখ হাসিনা যে ফেরছেন, ফেরার যে প্রচেষ্টা শুরু হয়ে গেছে, এমনকি ঢাকায় শেখ হাসিনা কোথায় থাকবেন নাকি ঢাকার বাইরে কোনো স্থানে তিনি থাকবেন, সেগুলোও ইতিমধ্যে যাচাই বাছাই কিন্তু শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে এটাও বলে রাখা ভালো, তিনি গোপালগঞ্জে থাকতে পারেন কিংবা ঢাকার কোনো বাড়িতে থাকতে পারেন, সেগুলো যাচাই বাছাই দেখা শোনা ইতিমধ্যে কিন্তু চলছে, এমন খবরটাও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, এই মুহূর্তে দুই পক্ষের মূল লক্ষ্য একটাই, সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা বা নরমালাইজেশন ফিরিয়ে আনা, আলোচনা চালু রাখা এবং কঠিন ইস্যুগুলো যাতে সম্পর্কের মূল ভিতকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। যদিও নির্দিষ্ট সময়সূচি ও ফ্লাইট সূচির বিস্তারিত এখনো চূড়ান্ত জানা যায়নি, তবে সম্ভাব্য ডেট 22-23 আগস্ট। তবে সব পরিকল্পনা অনুযায়ী এগুলে আগামী সপ্তাহের তারেক রহমানের এই দিল্লি সফরই হবে বাংলাদেশ ভারত নতুন রাজনৈতিক সম্পর্কের প্রথম এবং সবচেয়ে বড়